তাহলে এই যে প্রশ্নটা, যে একটা জিনিসের মান অনেক কিছু হতে পারে, তাহলে কত ভগ্নাংশ এই মান হবে, আর কত ভগ্নাংশের ওই মান হবে, আর কত ভগ্নাংশের অন্য কোনো মান হবে, এই যে স্টাডিটা, এই স্টাডিটা কোথায় করা হয়? এই স্টাডিটা করা হয় স্ট্যাটিস্টিক্স। মানে আমি যেটা জানতে চাই যে আসলে গ্যাসের অণুগুলোর গতিবেগের স্ট্যাটিস্টিক্সটা কিরকম, এবং এটা যেভাবে করা হয় সেটাকে বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে, সম্ভাবনা বিন্যাস দিয়ে। তাহলে আমাদের আগে একটু সম্ভাবনার ব্যাপারটা কি সেটা একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রথমে যেটা পড়ার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রবাবিলিটি, বাংলায় বলে, বা প্রবাবিলিটি থিওরি যদি এরকম করে বলি, বাংলায় বলে সম্ভাবনা তত্ত্ব। এইটা একটু বুঝে নিলে আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা করতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, প্রবাবিলিটি থিওরি। পরের দিন থেকে আমরা গ্যাসটাকে মানে গ্যাসের সিস্টেমটা ফিরে যাবো আবার, এবং এটা প্রয়োগ করবো ওখানে, গ্যাসের গতিবেগের ক্ষেত্রে এটা প্রয়োগ করবো। তাহলে আমাদের একটা বেসিক প্রবাবিলিটি থিওরিটা একটু বুঝে নিই, ঠিক আছে? ধর ধর একটি কয়েন টস করলে দুটো সম্ভাবনা আছে, ঠিক আছে? হেড পড়তে পারে, টেল পড়তে পারে, ঠিক আছে? এখন কয়েনটি যদি আনবায়াসড হয়, আনবায়াসড মানে ওর হেডের দিকেও কিছু আলাদা ঝুঁকি নেই, ঝুঁকে নেই, টেলের দিকেও আলাদা ঝুঁকে নেই, তাহলে কয়েনটা আনবায়াসড মানে বলতে চাইছি দুটোই সমান রকম সম্ভব, ঠিক আছে? তবে হেড পড়ার সম্ভাবনা কত? হেড পড়ার, এই পড়ায় কোন র রে? বয়শূন্য র, রশূন্য র? দেখুন একটা। তাহলে হেড পড়ার সম্ভাবনা কি? আমি এনেকে বললো প্রবাবিলিটি অফ হেড, তাহলে সম্ভাবনা কত আহ, হবে? আর টেইল পড়ার সম্ভাবনা কত হবে? প্রবাবিলিটি অফ টেইল। তাহলে সম্ভাবনা বলতে বলতে কি বলতে চাইছি, আমি যদি অনেকবার কয়েনটাকে টস করি, কত ভগ্নাংশ, কত ভগ্নাংশ বার হেড পড়বে, কত ভগ্নাংশ বার টেইল পড়বে। কয়েনটা আনবায়াসড, ঠিক আছে? কয়েনটার কোনো নির্দিষ্ট দিকে কোনো বায়াস নেই। বল এটা কি হবে? আকাশ বা তানিশা বল দেখি। 50-50 হবে নাকি? 50%, 50% হবে কি তানিশা? এগ্রি করছিস তো ওয়ান নাকি ইস এগ্রি টু করছিস ওয়ান না? করতে হবে। হুম হুম। হুম। তাহলে হিট পড়ার সম্ভাবনা কি বলতে 50% মানে হাফ, টেল পড়ার সম্ভাবনা হাফ। আচ্ছা, এই হাফটা আমরা কি করে পাচ্ছি যদি এটা ভেবে দেখিস, এই হাফটা আমরা কি করে পাচ্ছি? এককে অর্ধেক করে ওই যে এক, মানে দুটো বেসিক্যালি টোটাল, হ্যাঁ, মানে হ্যাঁ, টোটাল তো সেই একই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে হ্যাঁ, আমরা। হ্যাঁ, হ্যাঁ, মোট হুম ভগ্নাংশ একই হতে হবে একই রকম ভাবে। হুম আমি যেটা করছি যে যদি যদি অনেকগুলো পসিবিলিটি থাকে এবং সবাই যদি সমান রকম সম্ভব হয়, তাহলে আমি কি করছি, কোনো একটার পসিবিলিটি কি করে বার করছি, এক ভাগ টোটাল নাম্বার বাই যতগুলো, টোটালটা পসিবিলিটি। টোটাল যতগুলো সম্ভাবনা মানে যতগুলো পসিবল আউটকাম হতে পারে আমার, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? যেহেতু এক্ষেত্রে দুটো হুম টোটাল হুম। আউটকাম, দুটো ডিফারেন্ট আউটকাম, এবং দুটোই সমান রকম সম্ভব, তাই এটার সম্ভাবনা কত, 1/2, এটার সম্ভাবনা কত, 1/2। যদি এখানে অনেকগুলো আউটকাম থাকতো, তাহলে প্রতিটা আউটকাম যদি সমান রকম সম্ভব হতো, তাহলে প্রথমটার সম্ভাবনা হতো 1/n, পরেরটা হতো 1/n, তারপরেরটা হতো 1/n, ঠিক আছে? এরকম করে হতো। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম হুম কি আকাশ, বোঝা যাচ্ছে তো? হুম, তা আমি তো বললাম ইমা। আরে ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম একটা কেস দেখা যায়, কিন্তু দুটো নিয়ে দেখলাম, একটু বেশি নিয়ে দেখি, যেটা খুব কমন উদাহরণ, যে লুডোর ছক্কাতে 6টি মান সম্ভব। কি কি মান সম্ভব? 1, 2, 3, 4, 5, 6। এখন ছক্কাটি আনবায়াস, আনবায়াস মানে কি আবারও বলতে চাইছি, মানে সব কটা মান সমান রকম সম্ভব, কেউ কারো দিকে কোনো এক্সট্রা বায়াস নেই, ঠিক আছে? আনবায়াসড হয় তবে সবকটি মান সমান সম্ভব।
তাহলে এবার বল যে প্রবাবিলিটি অফ 1 এটা কত হবে? 1 ভাগ মোট যতগুলো সম্ভাবনা আছে, মোট যতগুলো পসিবল আউটকাম আছে, 1/6। একই রকম ভাবে প্রবাবিলিটি অফ 2ও কত হবে? 1/6। প্রবাবিলিটি অফ 3ও কত হবে? 1/6। এরকম করে প্রবাবিলিটি অফ 6ও কত হবে? 1/6। পরিষ্কার না? পরিষ্কার না? হুম 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 আকাশ হুম পরিষ্কার? ঠিক আছে। হুম। ঠিক আছে। আচ্ছা, এই প্রবাবিলিটি দিয়ে কি বলতে চাইছি আবারও বলছি কিন্তু, যে আমি যদি n সংখ্যক বার এই এই লুডো ছক্কাটা চালিয়ে, তাহলে কত ভগ্নাংশ বার 1 পড়বে, কত ভগ্নাংশ বার 2 পড়বে, কত ভগ্নাংশ বার 3 পড়বে, কত ভগ্নাংশ বার 4 পড়বে, সো অন সো ফোর্থ। আচ্ছা, এই মোট ভগ্নাংশের যোগফল কত হতে হবে? টোটাল প্রবাবিলিটি কত হতে হবে? টোটাল প্রবাবিলিটি। টোটাল প্রবাবিলিটি মানে যতগুলো আউটকাম আছে তাদের সবার প্রবাবিলিটির যোগফল। ঠিক আছে? টোটাল 1 হবে। প্রবাবিলিটি হচ্ছে মোট ভগ্নাংশ। মোট ভগ্নাংশ সবসময় হুম। কত হতে হয়? 1 হতে হয়। ঠিক আছে? তাহলে দেখ, টোটাল প্রবাবিলিটি কি করে বার করবো? পি অফ 1, পি অফ 2, পি অফ 3, পি অফ 4, পি অফ 5 একই তো হবে। একই হবে। পি অফ 6, হুম 1/6, 1/6, 1/6, 1/6, সেটা 1 হবে। না বলছি, একটা বলতে সেটা হচ্ছে হুম। মোট ভগ্নাংশটা এইটা মোট জেনারেল তো নাকি? প্রত্যেকটা প্রবাবিলিটি যোগফল 1 হবে, মানে কোনটা আগে আসে তাই বলছি। মোট ভগ্নাংশ এক, এটাই মোট জেনারেল, কারণ প্রবাবিলিটিটাকে আমরা সাজাই ওইটার ভিত্তিতে, ভগ্নাংশের ভিত্তিতে। হুম হুম। ঠিক আছে? মানে মোট প্রবাবিলিটি 1, এটাই তো মোট জেনারেল তাই তো? না না, মোট প্রবাবিলিটি 1, কারণ প্রতিটা প্রবাবিলিটি এক একটা ভগ্নাংশ, আর সমস্ত ভগ্নাংশগুলো যোগফল 1 হতে হবে। ঠিক আছে? হুম হুম বেশ, মিটে গেল। আচ্ছা, তাহলে এবার ধর। আচ্ছা, এটা যদি আমি হুম জাস্ট এমনি জিজ্ঞেস করছি। হুম হুম। এটা তো আমরা আনবায়াসড ক্ষেত্রে করলাম, বায়াসড ক্ষেত্রেও কি ভগ্নাংশ একই হবে না? একই হতে হবে, হতে হবে। তার কারণ তুই ভাব না, তুই তুই হুম হুম আনবায়াসড হোক আর বায়াসড হোক, তুই কি করে মাপবি? ধর একটা কয়েন, একটা কয়েনটা উদাহরণ নিই। একটা কয়েন বায়াসড, ঠিক আছে? তুই 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 মানে ধর হেডের প্রতি বেশি বায়াসড, হেড বেশি পড়ে, ঠিক আছে? তুই কি করবি হুম যদি কয়েনটার হেডের পসিবিলিটি জানতে চাস? তখন আর হাফ হাফ থাকছে না, কারণ একদিকে বায়াস রয়েছে। তাহলে তোকে মাপতে হবে। ঠিক আছে? এবার ধর তুই 1 লক্ষ হুম বার এক্সপেরিমেন্টটা করলি, কয়েনটা টস করলি, ঠিক আছে? টস করে তুই দেখলি, যদি আনবায়াসড হতে হলে 50,000 বার হেড পড়তো, 50,000 বার টেল পড়তো। ঠিক আছে? তুই দেখলি 70,000 বার হেড পড়লো, 30,000 বার টেল পড়লো। তাহলে তুই হেডের পসিবিলিটি কি করে মাপবি বলতো? 70,000 ভাগ 1 লক্ষ। আর টেলের হুম পসিবিলিটি কি হুম করে মাপবি বলতো? 30,000 ভাগ 1 লক্ষ। তাহলে দেখ আবারও হুম 7/10, 3/10। কারণ হুম তুই মাপছিস ওরম করে, প্রবাবিলিটিটাকে ডিফাইনই করেছিস ওরম করে, যে আমি এই এই মানে কত ভগ্নাংশ বার হেড পড়ছে সেটা দেখবো, কত ভগ্নাংশ বার টেল পড়ছে সেটা দেখবো। মোট ভগ্নাংশ তো এক হতেই হবে আমাকে। হুম বুঝতে পারছি না? বুঝতে পারছি না? ঠিক আছে। তাহলে বায়াসড হোক আনবায়াসড হোক, সবসময় এটা সত্যি যে মোট প্রবাবিলিটি, সেটা মোট ভগ্নাংশ রিপ্রেজেন্ট করছে, সেটা 1 হতে হবে সবসময়। আচ্ছা, হুম। আচ্ছা, এবার একটা ছোট মতো উদাহরণ করে দেখ। ধর কোনো ক্লাসে আহ 6 জন স্টুডেন্ট আছে। আচ্ছা, 6 থেকে একটু বেশি নিয়ে নি। 8 জন স্টুডেন্ট আছে। তাদের বয়স, আমি এরকম করে বলছি এক এক করে, ধর 18, 19, 17, 19, 17, 17, 18, 21। ঠিক আছে? 8 জন আছে তো? হুম। এদের গড় বয়স কত? এদের গড় বয়স কত? তাহলে আমরা কি করে করি? একটা হচ্ছে ওয়ে 1, প্রথম পদ্ধতি, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। সেটা কিভাবে করি? যে গড় বয়স সমান সমান সব কটা যোগ করবো, 18 যোগ 19 যোগ 17 যোগ 19 যোগ 17 যোগ 17 যোগ 18 যোগ 21, ডিভাইডেড বাই 8। ডিভাইডেড বাই 8। ঠিক আছে? হুম তাহলে এরকম করে কিছুটা মান আসবে। মানটা পরে করছি আমি। ওয়ে 2 তে আমি অন্যরকম করে করতে পারি। কিভাবে করতে পারি?
আমি এরকম করে ভাবতে পারি, আচ্ছা 18 বছরে কজন আছে? 18 বছরে কজন আছে? কাউন্ট করি, একজন, দুজন, দুজন। ঠিক আছে, তাহলে দুজন আছে। তাহলে যদি আমি বলি প্রবাবিলিটি অফ 18, এটা কত হবে? 2 ভাগ মোট কজন আছে? বাই 8 8 জন। 8 8 জন। তার মানে 1/4, 1 ঠিক by আছে। 4 19 বছরে কজন আছে? এক, দুজন। দুজন। তাহলে এখানেও দুজন, তাহলে প্রবাবিলিটি অফ 19 কত হবে? 1 by 4 2/8 = 1/4, ঠিক আছে। 17 বছরে কজন আছে? কাউন্ট করি, 3 জন। 1 2 3, দাঁড়াও, 3 জন। তাহলে প্রবাবিলিটি অফ 17 কত হবে? 3/8। 3/8 আর 21 বছরে কজন আছে? একজন। 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 তাহলে প্রবাবিলিটি অফ 21 কত হবে? 1/8। 1/8 কি রে আকাশ, বুঝতে পারছিস তো? আসছিস না তো? পাচ্ছি। দেখ এখানেও দেখ, সমস্ত প্রবাবিলিটি গুলো যোগ করলে একই হবে, হতেই হবে, তার কারণ হচ্ছে আমি ওভাবেই কাউন্ট করেছি না, যে দুজন, হুম, হুম। দুজন, 3 জন, একজন, টোটাল তো 8ই আছে, তাহলে 8কে 8 দিয়ে ভাগ করছে মানে ফাইনালি না। হুম, হুম। আচ্ছা, তাহলে দেখ এবার আমি গড় এরম করে নিতে পারি যে গড় বয়স, তার ফর্মুলাটা প্রবাবিলিটি দিয়ে যদি আমি এইভাবে করি, তাহলে কি দাঁড়াবে? 18 গুণ প্রবাবিলিটি অফ 18, 19 গুণ প্রবাবিলিটি অফ 19, 17 গুণ প্রবাবিলিটি অফ 17, 21 গুণ প্রবাবিলিটি অফ 21। কি বলতে চাইছি আমি? আমি বলতে চাইছি 18 বছর বয়সে কতজন আছে, মানে কত ভগ্নাংশ জন আছে, আমি মানে মানটাকে সেই যত ভগ্নাংশ আছে সেটা দিয়ে গুণ করছি। আবার 19 বছরকে গুণ করছি, মানে 19 বছর কতটা কন্ট্রিবিউট করলো সেটা কি করে জানবো? 19 বছর গুণ 19-এ কত ভগ্নাংশ আছে। একই রকম ভাবে 17, একই রকম ভাবে 21। তাহলে এটা কিভাবে হবে? 18 গুণ 1/4, 19 গুণ 1/4, 17 গুণ 3/8, 21 গুণ 1/8। তাহলে এইভাবে যদি প্রবাবিলিটি দেওয়া থাকে তখন গড় এভাবে করে, কি করে করে আবারও বলছি, কোনো একটা মান গুণ তার প্রবাবিলিটি, যোগ আলাদা একটা মান গুণ তার প্রবাবিলিটি, যোগ আলাদা একটা মান গুণ তার প্রবাবিলিটি, যোগ, এরকম করে প্রতিটা মানের জন্য আমাকে করে করে যেতে হবে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? এটা নাম নাম আছে না একটা? কিছু নাম নেই, তুই এটা বুঝতে পারছিস না কিভাবে বল। হুম হ্যাঁ। আচ্ছা, তাহলে দুটো রেজাল্ট কি আলাদা আসবে? দেখ দুটো রেজাল্ট আলাদা আসবে না, দুটো আসলে সেম কথাই বলছে। দেখ সেম এটাকে আসবে। এটাকে আমি এরকম করে ভাঙতে পারি কিন্তু, যে 18 আমি বাই 8 দুটোকে ভাগি, 20 18/8 যোগ 19/8 যোগ 17/8 যোগ আবার 19/8 যোগ 17/8 যোগ 17/8 যোগ 18/8 যোগ 21/8। তাহলে এবার লিখতে পারি তো আমি যে 18/8 কটা আছে? একটা 18/8 আছে, দুটো 18/8 আছে। তাহলে আমি করে লিখতে পারি 18/8 গুণ 2 যোগ 19/8। 1/4। 19/8, দেখ 19/8 দুটো আছে, 19/8, 19/8, 19/8 গুণ 2 যোগ 17/8 কটা আছে? দেখ 3টে আছে 17/8, তাহলে 17/8 গুণ 3 যোগ 21/8 গুণ 1, ঠিক আছে। আমি এটাকে একটু শিফট করে দিই। তাহলে দেখ এখানে লিখলে কি দাঁড়াবে? 18 গুণ 2/8 যোগ 19 গুণ 2/8 যোগ 17 গুণ 3/8 যোগ 21 গুণ 1/8। বুঝলি না? বুঝলি না? এখানেও তাই এসছে তো। এটা দেখ, হ্যাঁ, হ্যাঁ। আর এটা দেখ, 2/8 গুলো 1/4 বেসিক্যালি, 3/8, 17 গুণ 3/8, 17 গুণ 3/8, 21 গুণ 1/8, 21 গুণ 1/8। তাহলে এই দুটো অ্যাপ্রোচ আসলে একই অ্যাপ্রোচ, শুধু মানে একই জায়গায় লিড করে। শুধু এই দুটো অ্যাপ্রোচ মধ্যে পার্থক্য কোথায়? এই অ্যাপ্রোচে প্রতিটা ভ্যালুকে আলাদা আলাদা ভ্যালু হিসেবে ট্রিট করছে। ইভেন যদি দুটো ভ্যালু সেমও হয়, 18 আর 18, তাকেও আলাদা আলাদা করেই যোগ করছে। আর এই অ্যাপ্রোচে বলছে, এবং সবগুলোকে টোটাল দিয়ে ভাগ করছে। এই অ্যাপ্রোচে বলছে না, তুমি সম্ভাবনাটা বার করে নাও,
তারপর দেখো কতগুলো আলাদা আলাদা ভ্যালু আছে। এ কিন্তু দুটো 18কে এরম করে যোগ করছে না, বরং সেটাকে কি করে নিয়ে নিচ্ছে, 18-র পসিবিলিটিতে নিয়ে নিচ্ছে বা প্রবাবিলিটিতে নিয়ে নিচ্ছে। এ কিন্তু 3টে 17কে যোগ করছে না, কিন্তু 3টে 17 যে আছে সেটা কিভাবে কাউন্ট করে দিচ্ছে, 17-র পসিবিলিটি কাউন্ট করে নিচ্ছে। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? বুঝতে পেরেছি। পেরেছি। ঠিক আছে, তাহলে দুটো অ্যাপ্রোচ আখের একই অ্যাপ্রোচ, ভাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম বা নতুন নতুন কি জানলাম, সেটা হচ্ছে যে ইফ ডিফারেন্ট, যদি আমি করে বলি যে ধর এরকম করে কতগুলো ভ্যালু হতে পারে, ধর এক্স এর মান, এক্স এর পসিবল মান তার মানগুলো হচ্ছে x1, তার প্রবাবিলিটি হচ্ছে পি অফ x1, মানে এক্স এর মান x1 হতে পারে, তার পসিবিলিটি কত, পি অফ x1। x2 তার পসিবিলিটি কত, পি অফ x2। x3 তার পসিবিলিটি কত, পি অফ x3। এর কিছুটা মান থাকবে, মানে আমি এখন লিখছি না। পি অফ x1 ইকুয়াল টু কোন একটা ভগ্নাংশ হবে, পি অফ x2 ইকুয়াল টু কোন একটা ভগ্নাংশ হবে, পি অফ x3 ইকুয়াল টু কোন একটা ভগ্নাংশ হবে, এরকম ডট 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 ধর xn, সেটা হবে ধর পি অফ xn, সরি n, স্মল n লিখি। তাহলে x এর গড় কি হবে, x1 গুণ প্রবাবিলিটি অফ x1, x2 গুণ প্রবাবিলিটি অফ x2, ডট ডট ডট, আচ্ছা x3 টাও লিখে দিই, x3 গুণ প্রবাবিলিটি অফ x3 যোগ ডট 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 xn গুণ প্রবাবিলিটি অফ xn। এটা বোঝা গেছে না, বোঝা যায়নি? বুঝতে পেরেছি। তাহলে অনেকগুলো পসিবল মান যদি বলে দেয় এবং তাদের প্রত্যেকের সম্ভাবনা যদি বলে দেয়, তাহলে আমি গড় কি করে বার করব, মানগুলো নেব, গড়গুলো সম্ভাবনাগুলো দিয়ে গুণ করব, প্রত্যেকটা মানকে তার সম্ভাবনা দিয়ে দিয়ে পুরো জিনিসটাকে যোগ করে দেবো। এটাকে সামেশন ফর্মে কিভাবে লেখে এটা জানা, বোঝাটা খুব গুরুত্বপূর্ণ নয়, বাট এটাকে শর্টে কিভাবে লেখে, এক্স আই গুণ প্রবাবিলিটি অফ এক্স আই, যেখানে আই ইকুয়ালস টু 1 থেকে n। এই পুরো সামটা কিভাবে লেখে, প্রত্যেকটা টার্ম কিভাবে যাচ্ছে, দেখ এখানে যে সংখ্যাটা আছে এখানে সেই সংখ্যাটা আছে, এখানে যে সংখ্যাটা আছে এখানে সেই সংখ্যাটা আছে, এখানেও যে সংখ্যাটা আছে এখানে সেই সংখ্যাটা আছে। তাহলে আমি সংখ্যাগুলোকে যদি একটা নির্দিষ্ট ইন্ডেক্স বা নির্দিষ্ট ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটা আমি করেছি এক্স আই গুণ প্রবাবিলিটি অফ এক্স আই, এবারে যদি বলে দিই যে এই সমস্ত টার্মগুলোকে যোগ করো যেখানে আই 1 2 3 ডট 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 আপ টু এন হতে পারে, সেটা বোঝানোটাই হচ্ছে এভাবে লেখা যে যে কোনো এক্স আই, সেটা x1 হতে পারে, x2 হতে পারে, x3 হতে পারে, whatever হতে পারে, তাকে তার প্রবাবিলিটি অফ এক্স আই দিয়ে গুণ করো, মানে x1 কে প্রবাবিলিটি অফ x1 দিয়ে গুণ করো, x2 কে প্রবাবিলিটি অফ x2 দিয়ে গুণ করো, এবং সমস্ত ব্যাপারটাকে যোগ করো। সেটা কিভাবে লেখে, সেটা এরকম সামেশন ফর্মে লেখে। খানিকটা বোঝা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে না? বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার যদি আমরা একটা প্র্যাকটিস অঙ্ক করি, ধর একটি বায়াসড ছক্কা আছে। বায়াস ছক্কা মানে কি, সমস্ত 1 2 3 4 5 6 এগুলো পড়ার সম্ভাবনা সমান নয়, ঠিক আছে, সেটাকে বায়াস ছক্কা বলছি। তার বিভিন্ন মানের সম্ভাবনা এটা কিরকম, ধর এটা হচ্ছে মান, এটা হচ্ছে সম্ভাবনা, যে সাইড করে লিখি। তার মান 1 হতে পারে, তার সম্ভাবনা হচ্ছে 1/12। মান 2 হতে পারে, তার সম্ভাবনা হচ্ছে 1/3। মান 3 হতে পারে, তার সম্ভাবনা হচ্ছে 1/8। মান 4 হতে পারে, তার সম্ভাবনা হচ্ছে, এই যোগ করা মুশকিল হয়ে যাবে আমার। আজ এটাকে 8 না করে 1/9 করে দেওয়া যাক, এটাকে 1/9 করে দেওয়া যাক। 4 এর সম্ভাবনা হচ্ছে ধর 1/6। কত পড়ে থাকলো তাহলে আর, তুই আগে এক যোগ করে দে।
দাঁড়া, পুরো জিনিসটাকে এক, উম, মানে পুরো প্রবাবিলিটিটাকে এক করতে হবে সেটাই ভাবছি আর কি, ঠিক আছে। একের নয়, একের তিন, একের দুয়ের নয়। তিন হয়েছে, দুয়ের তিন, মানে একের তিন হয়েছে, উম, আর একটা দুয়ের তিন লাগবে। 13 আর 18 হয়েছে বেটা। ও আচ্ছা, লাস্টে একের ছয়টা যোগ করে নিন। আচ্ছা, ধর 5 এর সম্ভাবনা হচ্ছে 3-এর 18, আর 6 তার সম্ভাবনা হচ্ছে 1-এর 9। ঠিক আছে, এইটা হচ্ছে লুডোর ছক্কায়, যেটা বায়াস লুডোর ছক্কা, যেটাতে সবার সবকটা জিনিসের সম্ভাবনা সেম নয়, তার মান আর সম্ভাবনার মানগুলো দিয়ে দিয়েছে। যে 1-এর সম্ভাবনা হচ্ছে 1-এর 9, 2-এর পড়ার সম্ভাবনা হচ্ছে 1-এর 3, 3 পড়ার সম্ভাবনা হচ্ছে 1-এর 9, এরকম করে দিয়ে দিয়েছে। তাহলে এই ছক্কা অনেকবার চাললে গড় মান কত হবে, বা গড়ে কত পড়বে, এরকম করে বলি, যদি বলি গড়ে কত পড়বে, কি করে করবো বল? আকাশ বা তানিশা, কেউ একজন বল। probability of 1. হুম, তাহলে এরকম করে বলি, গড় মান সেটা কত হবে, 1 গুণ প্রবাবিলিটি অফ 1। তারপরে হুম। বল বল। 2. 2 গুণ probability of of 2. দু- হুম, 3 গুণ প্রবাবিলিটি অফ 3। 3. আকাশ বুঝতে পারছিস না, হুম। বুঝতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। এবারে না বুঝতে পারলে বল কিন্তু। আরে বাবা, না বুঝতে পারলে বলবো তোমাকে, চিন্তা নেই। আচ্ছা, তাহলে 5 গুণ প্রবাবিলিটি অফ 5, আর 6 গুণ প্রবাবিলিটি অফ 6। তাহলে কি হবে, হুম। 1 গুণ 1-এর 9, যোগ 2 গুণ 1-এর 3, যোগ 3 গুণ 1-এর 9, যোগ 4 গুণ 1-এর 6, যোগ 5 গুণ 3-এর 18, যোগ 6 গুণ 1-এর 9। তাহলে কি করে হবে এটা, 1-এর 9 যোগ 2-এর 3, যোগ 3-এর 9, যোগ 4-এর 6, যোগ 15-18, যোগ 6-এর 9। তাহলে এর লসাগু কি হবে, 18। প্রথম থেকে 2, উম, তারপরে থেকে 6 2 12, তারপরে থেকে 3 2 6, তারপরে 3 4 12, যোগ 15, যোগ 12। তাহলে যোগটা করি, কত হবে যোগ করলে বল? 12 2 14, 18 বাই 14 18 20, এক হবে। 32। কি এক হবে? ও না না না, সরি সরি, ভুল বলেছি। এটা কি না প্রবাবিলিটি যোগ না, করছিস এক নাকি? হবে না। হ্যাঁ, বারো আরে দুই চোদ্দ, সরি সরি, 14 6 20, 3 20 12 আর 12 36, 32, 32 15 47, 47 12 59, ভাগ 18। তাহলে কত হবে এটা? এটা 3 পূর্ণ 5-এর 18 হবে, মানে 3-এর থেকে একটু বেশি, সোজা কথা। তাহলে এর গড় মান কিন্তু 3-এর থেকে একটু বেশি। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম, বুঝে হুম গেছি। হুম। তাহলে এইভাবে প্রবাবিলিটি জানা থাকলে, যে কোনো মানের প্রবাবিলিটি জানা থাকলে আমি গড়টা বার করতে পারি। এটা সিম্পল কথা। এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ঠিক আছে? এই ফর্মুলাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বা এই ফর্মুলাটা যেটাই বল, ঠিক আছে। একটু গড় বক্স করে দাও তাহলে। আচ্ছা, বক্স করে দেবো। আচ্ছা, পুরো জিনিসটাকে বক্স করে দিই তাহলে। বেশ, মিটে গেল। আমি আবারও জিজ্ঞেস করছি, তোরা বুঝতে পারছিস তো? না বুঝতে পারলে কিন্তু বল। হুম হুম, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম, সেখানে প্রতিটা জিনিসে এক, মানে প্রতিটা কেসের ক্ষেত্রে একটা জিনিস কমন ছিল। সেটা হচ্ছে কি? সেগুলো হচ্ছে এগুলিতে মানগুলি বিচ্ছিন্ন, যেটাকে ইংলিশে বলে ডিসক্রিট। কেন ডিসক্রিট বলছি? কয়েনের ক্ষেত্রে দুটোই সম্ভাবনা, হেড বা টেল। ছক্কার ক্ষেত্রে 6টাই সম্ভাবনা, 1 2 3 4 5 6।
1.3 চেয়ে সম্ভব না কিন্তু, বা 1.005 সম্ভব না কিন্তু, 1.006 সম্ভব না। তার মানে এই যে উদাহরণগুলো আমরা পড়লাম তাদের সবার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট মানই সম্ভব। আমি তাদের পসিবিলিটি গুলো কি করে বার করছিলাম, যদি আনবায়াস ধরে নিই, আমি সব কটা মান সমান সম্ভব ধরে নিই, তাহলে আমি বার করছিলাম হচ্ছে 1 ভাগ যতগুলো ডিফারেন্ট মান আছে। ঠিক আছে, তাহলে আবারও বলছি, এতক্ষণ যে উদাহরণগুলো পড়লাম সেখানে সমস্ত ক্ষেত্রেই বিভিন্ন মানগুলো ডিসক্রিট ছিল, বিচ্ছিন্ন ছিল। তাহলে এদেরকে বলে, এইটাকে বলে, এগুলি ক্ষেত্রে আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ক্যালকুলেট করি। কিন্তু ভেবে দেখ, আমাদের যেটা নিয়ে কনসার্ন গ্যাসের গতিবেগ, তার মান কি ডিসক্রিট? মানে সেটার কি শুধু 300 হতে পারে, 300 পর 301 না হতে পারে? না, 300 না পর 300.005 তো হতে পারে, 300.0009 হতে পারে। তাহলে সেই হুম, ভ্যালুটা কিন্তু কন্টিনিউয়াস, কোনো বিচ্ছিন্নতা নেই তার মধ্যে, সমস্ত মান হতে পারে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি ভাবি, তাহলে এবার যদি আমি এরকম করে বলি যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি, এবার আমরা সেটা একটু পড়বো কি পার্থক্য হয়ে যায় কন্টিনিউয়াস প্রবাবিলিটি।